প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এসেছি ক্লাস 12-এর একটা ক্লাস যার নাম ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার, অর্থাৎ তড়িৎ শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারের যেটা মূল আলোচনার বিষয়, এটা কিন্তু আমরা নিচু শ্রেণীতে অর্থাৎ ক্লাস 10-এ আমরা বেশিরভাগটাই জেনে এসেছি। এছাড়াও আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িতেও কিন্তু জেনেছি কিছুটা। তো সব থেকে বড় কথা বলি যে আমরা প্রত্যেকেই ইলেকট্রিক বা তড়িৎ শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি যেটা বলি, বিদ্যুৎ শক্তি ব্যবহার করি এবং প্রত্যেকেই যে শক্তি খরচ করছি সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি, কারণ প্রত্যেকেই আমরা একটা নির্দিষ্ট সময় পর টাকা দিই। অর্থাৎ এই যে বিদ্যুৎ খরচ করছি তার জন্য আমরা নির্দিষ্ট টাকা পয়সা আমাদেরকে দিতে হয়। তাহলে আমরা কিছু না কিছু পরিমাণ শক্তি খরচ করছি। একদম সিম্পলভাবে যদি আমরা বলি, তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখেছিলাম কৃতকার্য বা শক্তি, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, এটা সমান কিউ ইন্টু ভি, অর্থাৎ চার্জ ইন্টু পোটেনশিয়াল বা আধান ইন্টু বিভব, তড়িৎ শক্তি সমান। আবার এটাও পড়েছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি, যে কিউ সমান আইটি। তাহলে এই সিম্পলভাবে যদি আমরা লিখি আইটি ইন্টু ভি, যেটাকে সাজালে হয় ভিআইটি, এটাই হলো ওয়ার্ক ডান বা কৃতকার্যের ফর্মুলা। এবার যদি আমরা এই ফর্মুলাটাকে আরও একটু সরল করি, তাহলে কি আসবে? ভি এর জায়গায় আমরা আই আর লিখতে পারি, তাহলে আই আর ইন্টু আই ইন্টু টি হয়ে যাবে আই স্কোয়ার আর টি। এটা একটা ফর্মুলা হয়ে গেল। আবার আই এর জায়গায় আমরা লিখতে পারি ভি বাই আর হোল স্কোয়ার ইন্টু আর টি সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে ডাব্লিউ এইটা 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 এই সবগুলোই কিন্তু ফর্মুলা। আবার এটাও একটা ফর্মুলা, এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে ছিল। সবগুলোরই কিন্তু একক হবে জুল, কারণ আমরা জানি ওয়ার্ক ডান বা কৃতকার্য এবং শক্তির একক হয় জুল। তাহলে একক বা ইউনিট অবশ্যই আমরা বৈদ্যুতিক শক্তির এককগুলো এসআইতেই লিখব, কারণ সিজিএসে তড়িৎ শক্তির একক খুব একটা ব্যবহার আমাদের হয় না। তাহলে এই এসআইতে আমরা যে একক লিখব সেটা অবশ্যই হবে জুল। এবার জুলের সমতুল্য আমরা কী কী পাবো এখান থেকে? ভি আই টি, আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর টি। এখান থেকে আমরা লিখতে পারি কীরকম? যেমন অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম সেকেন্ড, ভোল্ট স্কোয়ার সেকেন্ড বাই ওহম, ভোল্ট অ্যাম্পিয়ার সেকেন্ড। এইরকমভাবে আমরা কিন্তু এককগুলো লিখতে পারি, কিন্তু সবগুলোই হবে জুল। অর্থাৎ আমরা এসআইতে যেটা শক্তির একক এতদিন জানতাম সেটাই আমরা লিখব, সব এক্সপ্রেশনগুলো আমরা মনে রাখব এবং তার বিকল্প এককগুলো আমরা কিন্তু এই এক্সপ্রেশন থেকেই লিখে দিতে পারি। এই হলো আমাদের সোজা ব্যাপার। এবার আমরা আসছি এর পরবর্তী যে অংশের আলোচনা সেটাতে, অর্থাৎ প্রত্যেকটা বৈদ্যুতিক উৎস অর্থাৎ তড়িৎ সোর্স, সেটা আমাদের ব্যাটারি হতে পারে অথবা এখন আমরা যেগুলো ইউজ করছি যে কোনো সরবরাহ লাইন অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ লাইন যেটাকে বলি, সেটাও হতে পারে। তো সেই সাপ্লাই লাইন যদি হয়, ভালো করে কথাটা শুনবে, যদি সাপ্লাই লাইন হয় তাহলে তো সেটা আমাদেরকে যে কোনো একটা উৎস থেকে আসছে, আমরা সেটা ব্যবহার করছি। এই ব্যবহারটা আমরা দুভাবে করতে পারি, অর্থাৎ আমাদের ডিভাইসের উপর ডিপেন্ড করে এই শক্তির মূলত দুটো ভাগ, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। এটা জাস্ট উল্লেখ করা, এটা এমন কিছুই লাগবে না। জাস্ট অ্যাক্টিভ ডিভাইস প্যাসিভ ডিভাইস বলতে পারি, এবার অ্যাক্টিভ এনার্জি প্যাসিভ এনার্জিও বলতে পারি। কিভাবে? না, এবার সোজাভাবে আমি বলি, যদি কোনো একটা ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়, অর্থাৎ তড়িৎ শক্তি তাপ শক্তিতে যদি রূপান্তর হয়, তখন সেটাকে বলবো আমরা প্যাসিভ। কেন প্যাসিভ? না, তাপ শক্তিটা যে কোনো জায়গাতে উৎপন্ন হয়ে কোনোভাবে খরচ হয়ে যেতে পারে, যেটাকে আমরা কোনো কাজে লাগাতে পারি না। বোঝা গেল? সেটা আমাদের কিছু যন্ত্র আছে, বৈদ্যুতিক যন্ত্র, যেমন বৈদ্যুতিক বাল্ব, হিটার, তারপরে তোমার আয়রন, যাই বলি না কেন, এইগুলো
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোথায় কোথায় কি পরিমাণ তাপ হয়ে যায়, যেমন আমরা সারাদিন আমাদের বাড়ির যে ওয়্যারিংয়ের তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠাচ্ছি অর্থাৎ কারেন্ট পাঠাচ্ছি, সেই তার যে গরম হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তপ্ত হয়ে যাচ্ছে, সেই তাপটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। সেই জন্য এটাকে বলবো প্যাসিভ ডিভাইস, আর এই এনার্জিটাকে বলবো প্যাসিভ এনার্জি। আর এটাকে আমরা বাংলায় বলতে পারি নিষ্ক্রিয়। আর অ্যাক্টিভ কি বলবো, সক্রিয়, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে, যেমন কোনো যান্ত্রিক শক্তিতে রূপান্তর হতে পারে, বা অন্য কোনো একটা শব্দ শক্তি হোক, বা অন্য মানে তাপ শক্তি ছাড়া অন্য শক্তিতে যদি রূপান্তর হয় তখন আমরা সেটাকে বলবো অ্যাক্টিভ কেস। তো আমরা মূলত কিন্তু এই চ্যাপ্টারে এই অ্যাক্টিভ প্যাসিভের ভাগে আমরা যাব না, আমরা মূলত যেটা পড়বো জুল সূত্র, অর্থাৎ জুল এফেক্ট, যেখানে কিন্তু তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হয়, অর্থাৎ আমরা কিছুটা হলেও প্যাসিভ বলতে পারি। ঠিক আছে, তো সেই জুল এফেক্টে আমরা যাব। জুল এফেক্ট এমন কিছুই নয়, বলছি যে কোনো যদি একটা তারের মধ্য দিয়ে প্রবাহ যায় তখন সেই তার উত্তপ্ত হয়ে যাবে অর্থাৎ গরম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা জুলের সূত্র একটা পড়েছিলাম, কি ছিল না, সেখানে ছিল যে ডব্লিউ সমানুপাতি এইচ, অর্থাৎ কোনো একটা ইলেকট্রিক ওয়্যারের মধ্য দিয়ে যদি প্রবাহ যায় তার ফলে যে উৎপন্ন তাপ, সেটাকে যদি আমরা এইচ বলি, সেই তাপের সঙ্গে সমানুপাতি হবে কে, ওয়ার্ক ডান বা কৃতকার্য বা শক্তি বা এনার্জি, যাই বলি না কেন। তাহলে সেই ডব্লিউ সমানুপাতি এইচ, এখান থেকে আমরা পাবো ডব্লিউ সমান জে এইচ। একটু আগে আমরা একটা সম্পর্ক দেখে এসেছি, ডব্লিউ সমান আই স্কোয়ার আর টি সমান জে এইচ। এখান থেকে আমরা পাবো এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। এই যে সম্পর্কটা, এটা কিন্তু আমরা ছোটোবেলায় মানে মাধ্যমিকের ক্লাসে আমরা পড়েছিলাম কি, তিনটে সূত্র থেকে আসতো। কীভাবে? এইচ সমানুপাতি আই স্কোয়ার যখন আর এবং টি কনস্ট্যান্ট বা স্থির। অর্থাৎ আমরা এরকম পড়েছিলাম যে কোনো একটা পরিবাহী তারের রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যা হবে তার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে উৎপন্ন তাপ। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে যখন ওই পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় দুটোই থাকবে অপরিবর্তিত বা স্থির। ঠিক একইভাবে দ্বিতীয় সূত্র কি এসেছিল, এইচ সমানুপাতি আর, যখন আই এবং টি স্থির। অর্থাৎ কোনো একটা প্রবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ একই থাকে, তখন ওর মধ্য দিয়ে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক হবে কে, উৎপন্ন তাপ এইচ। বোঝা গেল? তাহলে এইচ সমানুপাতি আর। 3 নম্বরে ছিল এইচ সমানুপাতি টি, অর্থাৎ আই এবং আর যখন স্থির। তাহলে কোনো একটা তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং ওই পরিবাহী রোধ যদি একই থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক। এই তিনটে সম্পর্ককে একত্রিত করে আমরা পেতাম এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি, তারপরে আমরা একটা কনস্ট্যান্ট লিখতাম 1/j আই স্কোয়ার আর। অর্থাৎ আমরা এই সম্পর্কটাকেই কিন্তু অন্যভাবে পড়েছিলাম আগে। তাহলে এই সম্পর্ক হোক বা এই সম্পর্ক হোক, দুটোই কিন্তু জুলস ল। এটা আলাদা করে আমরা তিনটে বিবৃতি দিলাম, এটা ম্যাথমেটিক্যালি আমাদের কনসেপ্ট থেকে এলাম। তো যাই হোক, এই ফর্মুলাটা আমরা কিন্তু মনে রাখবো জুল সূত্রে। বোঝা গেল? এই জে কি না, জেকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এবং এই জে এর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট কতগুলো ফ্যাক্টর আছে। যেমন এসআইতে ইউনিট কি হয় জে এর,
ওয়ান, মানে কোনো ইউনিট নেই, ইউনিটলেস, এর ভ্যালু হচ্ছে এইটা, ইউনিটলেস। আচ্ছা, এটা আমরা মান বলে লিখে দিই, এসআইতে মান। সিজিএসে তাহলে কী হবে না, সিজিএসে দেখো যে সমান, তাহলে কি এইচটা নিচে চলে যাবে, যে সমান এইটা বাই এইচ, তাহলে উপরে ওয়ার্ক ডানের একক, নিচে এইচের একক। সেই জন্য হয় 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি, আর্গ পার ক্যালোরি। আর ব্যবহারিক একক কি, মান একক একবারে লিখে দিচ্ছি, ব্যবহারিক মানটা কত, তাহলে 4.2 জুল পার ক্যালোরি। এই অর্থাৎ এসআইতে কিন্তু আমাদের 4.2 জুল পার ক্যালোরি নয়, এসআইতে হবে 1 ইউনিটলেস মানে এককবিহীন, সিজিএসে হবে 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি, আর ব্যবহারিক ক্ষেত্রে হবে 4.2 জুল পার ক্যালোরি। এই তাহলে এই হলো আমাদের সম্পর্ক। এবার আসছি, এই যে জুলের সূত্র যেটা পড়লাম, এটা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে অঙ্কে টঙ্কে কাজে লাগবে। এরপরে আমরা আসবো ক্ষমতা, পাওয়ার। আমরা একদম সিম্পল সূত্র যেটা জানি যে ক্ষমতা সমান কৃতকার্য বাই সময় বা শক্তি বাই সময়। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, কৃতকার্য বাই সময়। তো আমরা এক্ষুনি যেটা দেখলাম আই স্কোয়ার আর টি, তাহলে বাই টি তখন হবে আই স্কোয়ার আর, ভি স্কোয়ার টি বাই আর ইন্টু টি সমান হবে ভি স্কোয়ার বাই আর, ভি আই টি বাই টি ইজ ইকুয়াল টু ভি আই। তাহলে ইউনিট কি হবে, এসআইতে ওয়াট, এটার মানেই হলো অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, এটার মানেই হলো ভোল্ট স্কোয়ার বাই ওহম, এটার মানেই হলো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তারপরে এই সবগুলোই কিন্তু সেম ইউনিট, যেটাই অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম সেটাই ভোল্ট স্কোয়ার বাই ওহম, সেটাই ভোল্ট অ্যাম্পিয়ার এবং সেটাই হলো ওয়াট, এসআইতে সবগুলো এসআইতে। শুধু আমরা এর সঙ্গে একটা সম্পর্ক মনে রাখবো, এটাও আমরা অনেকদিন আগে পড়েছিলাম সেই 9 থেকে, 1 এইচপি সমান 746 ওয়াট, এটা আমরা মনে রেখে দেবো, ঠিক আছে। আর এইচপির যে কনসেপ্টটা ছিল একটু লিখেই রাখি, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, অর্থাৎ এটা অভিকর্ষী একক বা গ্র্যাভিটেশনাল ইউনিট ছিল এফপিএস পদ্ধতিতে, এবং একটা সার্টেন ভ্যালুর উপর ডিপেন্ড করে এইচপিটা আমাদের হিসাব হতো, যেটা হচ্ছে 550 মানে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, এইটাকে বলবো আমরা 1 এইচপি। এই ছিল আমাদের হিসাব। এবার যেটা আসছি, আমরা এই যে পাওয়ারের কনসেপ্টটা জানলাম, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে এটা কি হবে। তাহলে পাওয়ার ইন ইলেকট্রিক্যাল সার্কিট, একটা জেনারেল সার্কিট আঁকছি যার এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ বহির্বর্তনীতে একটা রোধ থাকবে আর, একটা চাবি আমি দিচ্ছি না, ডাইরেক্ট এঁকে দিচ্ছি, এটা একটা ব্যাটারি ই আর, অর্থাৎ যা তড়িৎচালক বল বা ইএমএফ হচ্ছে ই, এবং অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। এটা একটা সার্কিট যোগ করা হলো, আমি চাবি রাখতেও পারি নাও পারি, যখন এটা জুড়ে দেবো একটা প্রবাহ যাবে ওই সার্কিটের মধ্য দিয়ে। তো আমরা এটা অনেকদিন আগে থেকেই পড়ছি যে আই সমান হবে টোটাল ইএমএফ ই বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর। এই এবার আমি যেটা এদিকে হিসাব করব যে পাওয়ার ইন হোল সার্কিট, অর্থাৎ সম্পূর্ণ বর্তনীতে ক্ষমতাটা কত হবে, সম্পূর্ণ বর্তনীতে, পুরো বর্তনীতে ক্ষমতা কত। তাহলে সেক্ষেত্রে হবে পি টোটাল ইজ ইকাল টু আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর, মানেই হলো ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস আর, হিসাব করলে হবে ই স্কোয়ার বাই আর প্লাস আর, পি টোটাল। এই
পি টোটাল। এটা হচ্ছে আমাদের পাওয়ার ইন হোল সার্কিট। এরপর যদি আমরা বহির্বর্তনীতে বলি ক্ষমতা, তখন কি হবে? সার্কিটটা থাকবে, আমরা ওই পাশটা একটু মুছে দেবো, একই সার্কিট হবে। তাহলে পাওয়ার ইন এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, তখন হবে আমাদের এই সম্পর্কটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। তখন আমাদের হিসাবটা হবে আই স্কোয়ার ইন্টু আর, আয়ের জায়গায় বসবে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু হবে ই স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, পি টোটাল। সরি, এটা পি এক্সটার্নাল বলে লিখি, এটা এক্সটার্নাল সার্কিটে। এখন আমরা দেখব এই এক্সটার্নাল সার্কিটের পাওয়ারটা ম্যাক্সিমাম কিভাবে হবে। তাহলে আমরা এই সার্কিটটা এবার একটু মুছে দিচ্ছি, হিসাবটা করবো এখানে। তাহলে কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ইন এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল সার্কিট, যাই বলি না কেন। তাহলে পি এক্সটার্নাল, এক্সটার্নাল মানে অন্য কিছু নয়, বহির্বর্তনীতে ক্ষমতা কত, আমি শুধু পিও লিখতে পারি, যা খুশি, ই স্কোয়ার আর বাই আর প্লাস আর। এবার এইখানে একটু প্রসঙ্গত বলি, এই রাশিমালার মধ্যে কিন্তু যেহেতু আমার ব্যাটারি ফিক্সড, ব্যাটারিকে আমি চেঞ্জ করব না, সেই জন্য সেই ব্যাটারির তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ মানে ইএমএফ এবং স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই দুটো কনস্ট্যান্ট থাকবে। তাহলে একমাত্র চেঞ্জ হতে পারে বহির্বর্তনীর রোধ, মানে আমি বাইরের বর্তনীতে রোধের ভ্যালুটা চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। সেই জন্য বলছে ফর ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার ডি ডিআর বাই পি এক্সটার্নাল অফ পি এক্সটার্নাল, অর্থাৎ ওই ক্ষমতাকে আমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরো করব। তাহলে কি হবে? ডি বাই ডিআর, এটা হবে ই স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, এটা ইজিক্যাল টু জিরো। ওই পাশে হিসাবটা করছে, মানেই হলো ডি বাই ডিআর আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো সমান আর প্লাস আর এর হোল টু দি পাওয়ার 4। আমরা যেটা ভাগের যে নিয়ম জানি, ডি ডিএক্স, ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি, সেই সূত্র লাগাবো। তাহলে আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর ইন্টু 2 আর প্লাস আর ইন্টু 1 সমান 0। এখান থেকে পাবো আর প্লাস আর এর হোল স্কোয়ার সমান 2 আর আর প্লাস আর, কাটাকাটি করলে হবে আর প্লাস আর সমান 2 আর, অতএব আর সমান আর। অর্থাৎ একটা ইন্টারেস্টিং আমাদের ব্যাপার এলো যে যখন বহির্বর্তনীর রোধ এবং অভ্যন্তরীণ রোধ দুটো যখন সমান হবে, অর্থাৎ ব্যাটারির নিজস্ব রোধ এবং বহির্বর্তনীর রোধ যখন সমান হবে, তখন ওই ক্ষমতা হয়ে যাবে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ ভ্যালুটা আমরা ওখান থেকে পেয়ে যাব। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই তাহলে এই কন্ডিশন অনুযায়ী যদি আমরা একটা লেখচিত্র আঁকি, তাহলে এইরকম হবে। এইদিকে ক্যাপিটাল আর, এইদিকে পি। তাহলে আর সমান যখন আর হবে, তখনই এই ক্ষমতাটা হবে ম্যাক্সিমাম, তারপরে বাকি সময় কিন্তু কমতে থাকবে। তাহলে এই সোজা এই যে ম্যাক্সিমামের পয়েন্টটাতে আর সমান আর, এইটা আর ইজিক্যাল টু 0। যখন বহির্বর্তনীর রোধ 0 হবে তখনও কমবে ক্ষমতা, যখন বাড়বে তখনও কমবে, একমাত্র সমান হলে এটা ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে লেখচিত্র এর সঙ্গে আর। এরপর যেটা আমরা আসছে, তড়িৎ শক্তির আমরা যে এককটা জানলাম জুল, এছাড়াও কিছু ব্যবহারিক একক আছে, সেইগুলোতে আমরা যাব। যেমন আমরা এক নম্বরেই আসছে যে ওয়াট ঘন্টা।
এটা কিন্তু তড়িৎ শক্তির একক, মনে রাখতে হবে ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ শক্তির একক ওয়াট আওয়ার। তাহলে 1 ওয়াট আওয়ার সমান হবে 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তাহলে 3600 ওয়াট সেকেন্ড মানেই হলো জুল, কারণ জুল পার সেকেন্ড ছিল ওয়াট। এবার আসছি আমরা আরেকটা একক, আসছি যেটা হচ্ছে যে 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে 1 বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে তড়িৎ শক্তির খরচের বা তড়িৎ শক্তির খরচের যে একক যেগুলো দিয়ে আমাদের টাকা পয়সা হিসাব হয় সেটাকেই বলবো বিওটি, যেটাকে আবার শর্টে বলা হয় 1 ইউনিট। তাহলে অ্যাকচুয়ালি 1 ইউনিট বা 1 বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট বা 1 ইউনিট দুটোই হলো কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ পাওয়ারের একক, ক্ষমতার একক, তার সঙ্গে সময়ের একক গুণ হচ্ছে। এর তাহলে রিলেশনটা কীরকম হবে না, 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকাল টু 1000 ওয়াট ইন্টু 3600 আওয়ার, সেকেন্ড। তখন হচ্ছে 1000 ইন্টু 3600 ওয়াট সেকেন্ড মানে হলো 3600 এত জুল, 3.6 ইন্টু 10⁶ জুল, এটাই হলো 1 বিওটি। এই হলো রিলেশন। তাহলে মনে রাখতে হবে বিওটি বা ইউনিট বা কিলোওয়াট ঘন্টা বা ওয়াট ঘন্টা সবাই কিন্তু তড়িৎ শক্তির একক, এবং এই রিলেশনগুলো আমাদের কাজে লাগবে। এরপর আমরা আসছি এই বৈদ্যুতিক বর্তনীতে মানে সার্কিটে এই তড়িৎ শক্তি বা ক্ষমতা সংক্রান্ত হিসাব নিকাশের জন্য আমাদের কিছু তার সঙ্গে রিলেটেড বৈদ্যুতিক যন্ত্র আলোচনা করব আমরা। 1 নম্বরে আসছে ফিউজ। ফিউজ নিয়ে কিন্তু আমাদের আগেও আলোচনা হয়েছে যে ফিউজ হচ্ছে এমন একটা উপাদান দিয়ে তৈরি যেটা হচ্ছে টিন এবং সিসার অ্যালয় বা সংকর ধাতু দিয়ে তৈরি হয়, মানে লেড এবং টিন থাকে। তো যখনই এটা অ্যালয় তৈরি হলো বা সংকর ধাতু তৈরি হয়ে যাচ্ছে, এর কি হয়, রোধাঙ্কটা মানে কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটিটা খুব হাই হয়ে যায় এবং মেল্টিং পয়েন্টটা খুব লো হয়ে যায়, অর্থাৎ গলনাঙ্ক খুব কম। ফলে কি হবে, এটা যখন আমাদের সার্কিটে আমি কোথাও একটা যোগ করব ডিভাইস হিসাবে, তখন যদি কোনো কারণে আমাদের যা সরবরাহ লাইনের প্রবাহ মাত্রা, অর্থাৎ বা বাড়ির ওয়্যারিংয়ের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা, তার যে লিমিট থাকে তার থেকে যদি বেশি লিমিটের কারেন্ট যায়, তাহলে সেই উৎপন্ন তাপে এই ফিউজ তারটা কী হবে, মেল্ট করবে, অর্থাৎ গলে যাবে। গলে গেলে ও কী করবে, কানেকশানটা বিচ্ছিন্ন করে দেবে, অর্থাৎ ডিসক্রিট করে দেবে। তাহলে আমাদের সার্কিটটা কী হবে, অফ হয়ে যাবে। তখন বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র যেগুলো আমরা ইউজ করি সেগুলোর কোনো ক্ষতি হলো না, অথচ সার্কিটটা বেঁচে গেল। এই জন্যে এই ফিউজ তারের ব্যবহার, এটা আমরা আলোচনা করলাম। কিন্তু বর্তমানে এই ফিউজ ছাড়াও কি ইউজ করা হয়, এমসিবি। এমসিবিটা হলো, এর ফুল ফর্মটাকে বলি মিনিয়েচার সার্কিট ব্রেকার, অর্থাৎ নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে সার্কিটটা ব্রেক করে, সার্কিটটাকে ভেঙে দেয়, অর্থাৎ বিচ্ছিন্ন করে। কখন না, প্রত্যেকটা এমসিবির একটা সার্টেন লিমিট থাকে, মানে একটা ভোল্টেজ লিমিট থাকে, সেই ভোল্টেজের মধ্যে কাজ করে এবং একটা ওয়াটেজ লিমিটও করে দেওয়া থাকে, যে যদি কখনো এর থেকে বেশি ওয়াটের বৈদ্যুতিক যন্ত্র আমরা ব্যবহার করে ফেলি, তখন কী হবে, এই এমসিবি অটোমেটিক অফ হয়ে যাবে, অর্থাৎ ওর একটা সুইচ থাকে যেটা অটোমেটিক নিচের দিকে নেমে যায়। এখন বর্তমানে আমরা যে সমস্ত বাড়ি তৈরি হচ্ছে নতুন করে, তাদের যে ইলেকট্রিক ওয়্যারিং, তাতে কিন্তু এমসিবি প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, বা অনেকে পুরনো বাড়িতেও কিন্তু এই সিস্টেম করে ফেলছে। তো এই এমসিবির সুবিধাটা কি হলো, যে এটাতে কোনো ফিউজ তার কেটে গেলে লাগাতে হয় না, এটা একটা সুবিধা। আর ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম, কারণ এ পুরোপুরি নিজে থেকেই অফ হয়ে গিয়ে সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা কিন্তু ফিউজ তারের ক্ষেত্রে অনেক সময় তারের মেটেরিয়ালে যদি ভেজাল থাকে, তাহলে অনেক সময় বেশি কারেন্ট যাওয়া সত্ত্বেও কিন্তু তারটা গলতে পারে না। সেখানে কিন্তু এমসিবির ক্ষেত্রে অনেকটাই সুবিধা, এ নিজে থেকেই অফ হয়ে যায়। তাই হোক, এমসিবি আমরা ব্যবহার করব 0 থেকে 1000 ভোল্টেজ এই লাইনের ক্ষেত্রে। খুব হাই ভোল্টেজ হলে কিন্তু হবে না। তাহলে হাই ভোল্টেজের ক্ষেত্রে কি থাকে, হাই ভোল্টেজের ক্ষেত্রে থাকবে সুইচ গিয়ার, এর নামটা হচ্ছে সুইচ গিয়ার।
এটাও একই রকম কাজ করবে, কিন্তু এটা কাজ করবে 11,000 ভোল্ট বা তার বেশি। অর্থাৎ খুব হাই ভোল্টেজ যুক্ত লাইনে কিন্তু আমাদের সুইচ গিয়ার ব্যবহার করা হবে যখন কোনো সার্কিট এমার্জেন্সি ব্রেকের প্রয়োজন হবে বা ওই লোড ক্যাপাসিটির বাইরে চলে গেলে। এই টার্মগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। এবার আসছি রেটিং। রেটিং আর অন্য কিছু নয়, যে কোনো ইলেকট্রিক্যাল সাপ্লিমেন্টস বলি বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বলি, যাই বলি না কেন, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রে আমাদের একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং একটা ওয়াটেজ অর্থাৎ সেই যন্ত্রের ক্ষমতা ওয়াট ইউনিটে লেখা থাকে। এটাকেই বলবো রেটিং, মানে যেটা লেখা থাকবে তাকেই বলবো রেটিং। তো সেই ভোল্টেজ রেটিং হয়, ওয়াটেজ রেটিং হয়, অর্থাৎ একটা ভোল্ট আর একটা ওয়াট উল্লেখ করা থাকে। ভোল্টেজ রেটিং হয় ভি, ওয়াটেজ রেটিং হয় ডাব্লিউ। আমি যদি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা কেমন, যে আমি ধরছি যে 240 ভোল্ট 100 ওয়াট, এটা একটা বাতি। তাহলে এর কি কি লাগছে, ভোল্টেজ রেটিং হলো 240 ভোল্ট। এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে যে আমি ওই বাতিকে ম্যাক্সিমাম 240 ভোল্টেজ যুক্ত লাইনে ইউজ করতে পারবো। যদি কখনো ভোল্টেজটা 240 ভোল্টের বেশি হয় তাহলে কিন্তু ওই বাতি বা ওই যন্ত্রটা যদি অন্য কোনো যন্ত্র হতো তাহলে কিন্তু সেটা পুড়ে যেত। আমরা বাতিকেও বৈদ্যুতিক যন্ত্র বলতে পারি। এটাই হলো ভোল্টেজ রেটিং। ওয়াটেজ রেটিং কি? 100 ওয়াট ছিল। এর মানেটা বোঝালো যে যদি ওই বাতিকে বা ওই ল্যাম্পটাকে আমরা ম্যাক্সিমাম 240 ভোল্ট বিভবযুক্ত লাইনে বা বিভব প্রভেদযুক্ত লাইনে যোগ করি, তখনই ওর ক্ষমতা হবে 100 ওয়াট। অর্থাৎ 240 ভোল্ট অ্যাপ্লাই করলে পার সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি খরচ করবে। যদি ওর থেকে কম ভোল্টেজ দিই তাহলে কম খরচ করবে, আর ওর থেকে বেশি দিলে তো বাতিটাই পুড়ে যাবে। এই হলো, তাহলে এটাকেই বলবো আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এটাকেই বলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এই এবার আমরা যেটা বলবো যে ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে ওর মধ্যে দিয়ে একটা কারেন্টেরও লিমিট থাকবে, যার থেকে বেশি হলে পুড়ে যাবে। কারেন্ট হবে I সমান P/V, মানে 100/240 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট, যেটাকে বলা হয় সেফটি অফ সাপ্লাই লাইন, অর্থাৎ সরবরাহ লাইনের নিরাপত্তা বজায় রাখবে কিন্তু এই যে কারেন্ট। কখনো এর থেকে যদি বেশি কারেন্ট যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য আমরা ফিউজটা ইউজ করি যাতে না পুড়ে যায়। তাহলে এটা আমাদের সেফটি অফ সাপ্লাই লাইন বা ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু। তাহলে কারেন্ট পেয়ে গেলাম, ওয়াটেজ পেলাম। এবার আমরা রেজিস্ট্যান্স পাবো, রেজিস্ট্যান্স অফ দি বাল্ব R = V/I। তাহলে ভি হলো কত, 240, I আবার 100/240, তাহলে 240 স্কোয়ার বাই 100 মানেই হলো V²/P। অর্থাৎ আমরা V/I কেও হিসাব করতে পারি, আর ডাইরেক্ট রেটিং পেয়ে যাওয়া মানে আমি V আর P পেয়ে যাচ্ছি। ওখান থেকে কিন্তু V²/P এই ফর্মুলা ইউজ করেও কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যেতে পারি। তাহলে এই রেজিস্ট্যান্সটা হবে কার, ওই বাতির। বোঝা গেল? এবার আমরা আসছি পাওয়ার। এই যে পাওয়ার রেটিং, যেটাকে আমরা ওয়াটেজ রেটিং বললাম, এইগুলো তো লেখা থাকবে। এই পাওয়ারের ক্ষেত্রে কম্বিনেশন কি হবে, পাওয়ার ইন কম্বিনেশন। when instruments are in series, অর্থাৎ সোজাভাবে বলি, যদি আমরা আমাদের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র তাকে যদি আমরা শ্রেণী সমবায়ে যোগ করে রাখি, অর্থাৎ সিরিজ কম্বিনেশনে যদি আমরা যোগ করে রাখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে পাওয়ার হবে কত,
যদি তুল্য ক্ষমতা ধরি পি, তাহলে ফর্মুলাটা হচ্ছে 1/p = 1/p1 + 1/p2 + 1/p3 ... অর্থাৎ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা যদি হয় p1 p2 p3, তাহলে এই সম্পর্ক অনুযায়ী আমরা কিন্তু তুল্য ক্ষমতাটা পেয়ে যাব। When instruments are in parallel, অর্থাৎ সমান্তরালে যদি যোগ থাকে, তাহলে p = হবে p1 + p2 + p3 ... এখানে বলবো আমরা তুল্য ক্ষমতা ইকুইভ্যালেন্ট পাওয়ার সমান p, এখানেও বলবো ইকুইভ্যালেন্ট পাওয়ার সমান p। তুল্য ক্ষমতা দুটোর ক্ষেত্রে p, কিন্তু ফর্মুলাটা হবে একটা সিরিজের বেলা এইরকম আর প্যারালালের বেলা এইরকম। এবার আমরা যেটা আসছি, যখন কোনো একটা সার্কিট দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে নিয়মটা আমাদের কি হয়। এটা ধরলাম আই, এটা মেন ব্রাঞ্চ, দুটো লাইনে ভাগ হয়ে যাচ্ছে। এটা R1 রেজিস্ট্যান্স, এটাতে আছে R2 রেজিস্ট্যান্স, আবার ওখানে গিয়ে জুড়েও যাচ্ছে আই। তাহলে যদি এইরকমটা দেখা যায় যে R1 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট, I2 কারেন্ট, আবার সেটা I হয়ে গেল, তাহলে অর্থাৎ একটা কারেন্ট দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব, যেমন আমার তাহলে হিসাব করতে হবে, প্রথমে আমরা লিখতে পারি যে এই পয়েন্টে কারশফের প্রথম সূত্র যদি আমরা ইউজ করি, বা সিম্পলভাবে যদি আমরা লিখি, আচ্ছা আগে আমরা হেডিংটা করছি, পাওয়ার ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস, তাহলে P = I1² R1T প্লাস I2² R2, হলো P। টোটাল যে ওয়াটের যেটা হিসাব হবে, আমরা যা সূত্রটা লাগলাম I² R সূত্র। এবার এই প্রসঙ্গে বলি, এখানে I = আবার I1 + I2, কারণ মেন কারেন্ট I সেটাই দুটো শাখায় ভাগ হয়ে গেছে, সেজন্য আমি I2 জায়গায় লিখতে পারি I - I1, তাহলে আমাদের একটা ভেরিয়েবল হলো, অর্থাৎ Iটা কনস্ট্যান্ট, I1টা চেঞ্জ হতে পারে। আমি আরেকবার বলি, মেন কারেন্ট ধরো আমি পাঠাচ্ছি 10 অ্যাম্পিয়ার, দুটো শাখায় ভাগ হবে, একটা যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে আরেকটা হবে 9, একটা যদি 2 হয় তাহলে আরেকটা হবে 8, একটা যদি 5 হয় তাহলে আরেকটা কত হবে 5। অর্থাৎ আমার দুটো শাখায় কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কিন্তু টোটাল ভ্যালুটা হবে সেম, টোটালটা থাকবে কনস্ট্যান্ট, অর্থাৎ মূল যে প্রবাহটা সেটা কিন্তু ফিক্সড থাকবে। সেই জন্য I কনস্ট্যান্ট, I2টাকে I1 এর রেসপেক্টে আনলাম, তাহলে P হবে I1² R1 প্লাস I - I1 এর হোল স্কোয়ার ইন্টু R2। P উইল বি ম্যাক্সিমাম, মানে P সর্বোচ্চ হবে কখন, না dP/dI1 = 0, কারণ I1 চেঞ্জ করা মানে অটোমেটিক I2টা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমরা I1 এর রেসপেক্টে ডেরিভেটিভটা করব। এটাই, আচ্ছা নিচে লিখি, তাহলে dI1 I1² R1 প্লাস I - I1 এর হোল স্কোয়ার R2 = 0। 2I1 R1 প্লাস 2 ইন্টু I - I1, I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে -1, I কনস্ট্যান্ট 0 ইন্টু R2 = 0। এখান থেকে আমরা পাচ্ছি, হিসাবটা এই পাশে দেখাচ্ছি, I1 R1, এটা মাইনাসটা ওই দিকে যাবে, তাহলে হবে R2 ইন্টু I - I1, তাহলে হলো I1 R1 = I2 R2
এখান থেকে পেলাম I1/I2 = R2/R1। অর্থাৎ কারেন্ট যখন দুটো শাখায় ভাগ হচ্ছে তখন টোটাল পাওয়ারটা ম্যাক্সিমাম হবে তখনই যদি দুটো শাখার কারেন্ট অর্থাৎ I1/I2 রেশিও অর্থাৎ দুটো শাখার কারেন্ট তাদের রেজিস্ট্যান্সের সঙ্গে যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়। অর্থাৎ এই দুটো শাখায় প্রবাহ যদি তাদের রোধের ব্যস্তানুপাতিক হয়। কেন ব্যস্তানুপাতিক বলছি? এই যে I1/I2 = R2/R1, এইটা দেখে বলছি ব্যস্তানুপাতিক যদি হয় তখন মোট ব্যয়িত ক্ষমতা হবে সর্বোচ্চ। এটাকে আমরা বলবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। কোনটাকে বলবো? এইটাকে। অর্থাৎ দুটো শাখায় যে প্রবাহ যাবে সেই প্রবাহের মান যদি রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এই হলো আজকের ক্লাস। অর্থাৎ আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করলাম। প্রসঙ্গত বলে রাখি, আজকের এই চ্যাপ্টার থেকে যা যা করালাম তার মধ্যে থেকে আমি একটা অঙ্ক দিচ্ছি। দেখো নিচে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কের অ্যান্সার তোমরা নিজেরা করবে। এটা কিসের অঙ্ক দিয়েছি? অবশ্যই বিওটির অঙ্ক দেখতে পাচ্ছ। অর্থাৎ টোটাল আমাকে ওয়াট ঘন্টাতে নিয়ে যেতে হবে, তারপর কিলোওয়াট ঘন্টা, সেখান থেকে কিন্তু আমাদের আসবে বিওটি, কিলোওয়াট ঘন্টা মানে বিওটি। এই অঙ্কের উত্তর কত হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে একটু, তাহলে বলবো একটু লাইক বা শেয়ার করে দিতে বন্ধুদেরকে। আর অবশ্যই নিজেরাও সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী যে ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে, সেটা পেতে হলে বেল আইকনটাও প্রেস করে রেখো। ভালো থাকবে। আমরা পরবর্তী যে ক্লাসে আসব ম্যাগনেট নিয়ে, অর্থাৎ ক্লাস 12-এর ম্যাগনেটিক এফেক্টস অফ স্টেডি কারেন্ট, অর্থাৎ প্রবাহের যে চুম্বকীয় ফল, ডিটেলস সেটাতে আসবো। ততদিন এই যতদূর পড়ানো হলো এগুলো একটু রেডি করে নাও। রাখলাম।